সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বললেন ফখরুল। হাসিনার পতন হলেও চলবে ভোটের লড়াই বলছে বিভিন্ন রাজনৈতিক দল। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। বিচার সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা। গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার 1 বছরের মধ্যেই বললেন চিফ প্রসিকিউটর। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বললেন আইজিপি। খুন ছিনতাই কমাতে জোরে সোরে চেষ্টার দাবি। অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বন্দরে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। চট্টগ্রাম সহ বিভিন্ন নৌ বন্দরের কার্যক্রমে স্থবিরতা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই কাজের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলেন, দেশে যে অস্থিতিশীলতা ও অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এভাবে করছেন না। এদিকে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, স্বৈরাচারের পতন হলেও চালিয়ে যেতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রাজপথে ঐক্য ধরে রাখার ওপর জোর দেন তারা। আরও জানাচ্ছেন মাঝারিমন। দীর্ঘ 15 বছর পর খোলা ময়দানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন। শনিবার সকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলটির নেতারা বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র এই স্লোগান নিয়ে একত্রিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। অধিবেশন মঞ্চ রূপ নেয় বিভিন্ন দলমতের মিলন মেলায়। আয়োজনে অংশ নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইস্পাতদৃঢ় ঐক্য গঠনের আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রাজপথের ঐক্য ধরে রাখার কথাও বলেন বক্তারা। রয়েছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক, অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা দোয়া করি, দোয়া চাই, আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি। সভায় ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন চলমান থাকার কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তুলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। ক্ষমতার সিঁড়ি হিসেবে ইসলামী দলগুলোকে সবসময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। অধিবেশনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, দীর্ঘ সময় আওয়ামী দুঃশাসনে আতঙ্কিত ছিল দেশের মানুষ। এ সময় আলোচনা হয় নির্বাচন পরবর্তী জাতীয় সরকার নিয়ে। যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, নির্যাতন করেছিল, গুম করেছিল, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক বিমা সব লুটপাট করেছিল, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো সময় ষড়যন্ত্র তারা আবার গভীর করতে পারে। বাংলাদেশের সকল নাগরিক বৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। দলমতের বিভেদ ভুলে কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দেশপ্রেমিক সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একমাত্র এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দেশকে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসুন। সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয় দলটির সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের কার্যক্রম। মাঝার ইমন, এখন, ঢাকা। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। এজন্য আগামী 1 বছরের মধ্যে জুলাই গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে ঐক্যে ফাটল বিচার কাজের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রয়েছে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। নতুন সরকারের কাছেও সাধারণের প্রত্যাশা গণহত্যার সুষ্ঠু বিচার। দীর্ঘ 16 বছরের আওয়ামী কর্তৃত্ববাদী শাসনামলের পর নয়া বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা ফোরামে আলোচনা। সেই ধারাবাহিকতায় দুদিনব্যাপী রাজধানীর খামারবাড়িতে বসেছে রাজনৈতিক দলগুলোর অংশীদারদের মধ্যে জাতীয় সংলাপ। শনিবার সংলাপের শেষ দিনের প্রথম ধাপের অধিবেশন শুরু হয় বেলা 10টায়, যেখানে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের মুখপাত্র, সাংবাদিক, ভুক্তভোগী ও রাষ্ট্রের প্রধান আইনকর্তা এবং আইন উপদেষ্টা। আমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছি? দীর্ঘ 3.5 ঘন্টার আলোচনায় গুম খুন থেকে জুলাই গণহত্যায় বিচারের চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনে উঠে আসে বিগত দিনের রাজনৈতিক প্রতিপক্ষের অসহায়ত্বের চিত্র। বক্তারা বিচার কার্যক্রমের গতি নিয়ে হতাশা প্রকাশ করেন। বলেন, রক্তের দায় শোধ না করলে ভবিষ্যতে কেউ আন্দোলনে নামবে না। প্রহসনের মাধ্যমে বিচার করে মানুষকে যখন ফাঁসি দেওয়া হলো, এই জুডিশিয়ারিকে ধ্বংস করে তারা তো বেশি সময় নেন নাই। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে কেন সময় নিচ্ছেন? সুতরাং এই সময় আপনাদেরকে মাথা থেকে তাড়াতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হয়নি এবং ইট ওয়াজ নট ম্যানিপুলেটেড। এটা যদি আমরা বার করতে না পারি, আমাদের আসলে বিচারটা করাটা খুবই ডিফিকাল্ট এবং লেন্দি হয়ে যাবে। এই 1500 জনের মধ্যে বেশিরভাগ হচ্ছে বিএনপি এবং সমমনা দলগুলোর নেতাকর্মী। শুধুমাত্র কি এই কারণেই তালিকা প্রকাশ হচ্ছে না? বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বিচার কার্যক্রমে আন্তর্জাতিক মান ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচারে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ঐক্যে ফাটল। আমাদের প্রধান ফোকাস হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। এবং সেই ক্ষেত্রে আমরা হাজার হাজার মানুষের বিচার করতে পারবো না এবং আমরা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি না। জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই ঐক্য, সেই ইস্পাত কঠিন দৃঢ়তা, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ।
সংলাপে প্রধান অতিথি ছিলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আগামী বিজয় দিবসের মধ্যেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ শীর্ষ নির্দেশদাতাদের বিচারিক কার্যক্রম শেষ করা হবে। তিনি আরো বলেন, গুম বিরোধী কনভেনশনে অন্য কোনো রাজনৈতিক দল সই না করলেও অন্তর্বর্তী সরকার তা করেছে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করব। নজরুল ভাই, স্বপন ভাইয়ের দল আসলে করতো না, কিন্তু আমরা করে দিয়েছি। গুম বিরোধী কেউ করবে না, জামাতও করবে না। এ সময় উপদেষ্টা বিডিআর বিদ্রোহে জেলে থাকা সৈনিকদের বিচার কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলেও জানান। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান আসিফ নজরুল। অন্তত 3টা বড় লক্ষ্য আছে, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। দেবরাজ দেব, এখন, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি বাসের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগের অ্যাক্রিডিটেশনগুলো কার্ড পর্যালোচনা করা হচ্ছে। আর তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদনের আহ্বান করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সচিবালয়ে আগুন দিয়ে স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরে সচিবালয়ে আগুনে ঢাকায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। 4-5 মন্ত্রণালয়ের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়াকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। পাশাপাশি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের $350 মিলিয়ন পাচারের ঘটনা সে দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সচিবালয়ে আগুন দেওয়ার পেছনে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে অনতিবিলম্বে সচিবালয় থেকে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় উপস্থিত থেকে তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা। এদেরকে সরাতে হবে, কারো কথায় নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার পাশাপাশি খুন ছিনতাইয়ের মতো অপরাধ কমাতে কাজ করছে। অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনো মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। কোটা না মেধা, লাখো তরুণের কণ্ঠে উচ্চারিত স্লোগান এটি।
17 বছরের শিক্ষা জীবন শেষে একটি সরকারি চাকরি পেতে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছে শিক্ষার্থীদের। কোটার দাপট শেষে যে কয়েকটি চাকরি বেঁচে থাকতো মেধাবীদের জন্য, তাতেও প্রয়োজন হতো রাজনৈতিক পরিচয়ের। আর যাদের বয়স সীমা পার হয়ে গেছে তাদের জন্য অবশিষ্ট থাকতো বুক ভাঙা আর্তনাদ। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিবিদরা পুলিশ ভেরিফিকেশনকে দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরির অপেক্ষা, দিনরাত এক পড়ার টেবিলে। একে একে সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা আলামিন। 1-2 করে 26টি ভাইবার জন্য ডাক পেলেও অজানা কারণে বারবার ছিটকে পড়ছিলেন তিনি। ভাইবার আগে যে ভেরিফিকেশনগুলো যেগুলো হয় ওইগুলো আমার খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভাইবা দেওয়ার পরেও কেমন জানি হচ্ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 35 SI নিরস্ত্র এবং ডিজিএফের একটা চাকরি। এই দুইটা চাকরি আমি আশাবাদী ছিলাম। ভালো লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পরও কেন সরকারি চাকরি পাচ্ছিলেন না আলামিন, কারণ হিসেবে সামনে আসে ছাত্র দলের সংশ্লিষ্টতার কথা। প্রশাসন কেন্দ্রিক যেসব চাকরিগুলো ছিল ওই সব চাকরিগুলোয় আমার কাছে মনে হইতেছিল যে ওরা অনেক বেশি কিছু জানতে চায়। যেমন আমার মাতৃকুল পিতৃকুল খুব ভালোভাবে জাজ করার চেষ্টা করতো বারবার। আমি আমার জায়গা থেকে আমি আমাকে ক্লিয়ার দিতাম। মেধা না রাজনীতি, সরকারি চাকরিতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় মেধার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতি। কারণ পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন সময় অনেককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকে মেধা থাকার পরও ছিটকে গিয়েছে সরকারি চাকরির দৌড়ে। আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে আমরা আটকে যাচ্ছি। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটকায় যায়, তখন বিষয়টা আসলেই একজন স্টুডেন্টের জন্য হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, পড়ার টেবিলে মুখ গুজে থাকা শিক্ষার্থীরা কি ভাবছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে? পরিশ্রম করে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, এটা সবচেয়ে ভালো হবে এবং ভাইভাতে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, সে যে দলেরই হোক। এটা অনেক ভালো একটা পদক্ষেপ। বৈষম্যটা দূর হোক, যে কোনো পরিচয় যে কোনো এই থাকুক না কেন, সেটা আমরা যেন অন্তত ভেরিফিকেশনটা যেন একদম মেধার ভিত্তিতে হয়। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করার পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করা হয়। স্থানীয় থানার পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকেন। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় 21টি বিষয় যাচাই করা হয়। যে ব্যক্তি যে ঠিকানা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা, এটা একটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো যে তিনি তার নামে কোনো মামলা আছে কিনা, কোনো বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা, সেটি 2 জায়গায় খতিয়ে দেখা প্রয়োজন। সেটি তার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে বাসা সেটি, আর তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গাতে। এর বাইরে অন্য কিছু দেখতে যাওয়া মানেই হলো ওই ব্যক্তির মেধা কিংবা তার যোগ্যতাকে ছোট বা খাটো করে দেখা। পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান বলছে, পুলিশ ভেরিফিকেশনের সংশোধনের জন্য সুপারিশ করবে তারা। নাম পরিচয়ের পাশাপাশি চাকরি প্রার্থী কোনো সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশনে এতটুকুই দেখা হবে। চাকরি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় না খোঁজার জন্য সুপারিশ করবে কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা, তার রাজনৈতিক পরিচয়, তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুফা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডি ভিত্তিতে তদন্ত করা হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক অস্ত্র ব্যবহারের সুযোগ নতুন বাংলাদেশে আর না দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। চাঁদপুরের 7 খুনের ঘটনায় 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এতে সারা দেশের নৌপথে বন্ধ রয়েছে পণ্য পরিবহন, পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন নৌবন্দরের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 25টি মাদার ভেসেল ও 35টি লাইটার জাহাজ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিঘ্নিত হচ্ছে জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ কার্যক্রম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাটে নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক বা পণ্য ওঠানামার ব্যস্ততা। কর্মবিরতির দ্বিতীয় দিন সকাল থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন নৌ শ্রমিকরা। দাবি জানান এমবি বাখেরায় নিহত 7 শ্রমিকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ, নৌপথে নিরাপত্তা নিশ্চিতের। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের 25টি মাদার ভেসেলে খালাসের অপেক্ষায় আছে 5 লাখ টনের বেশি খোলা পণ্য। গন্তব্যে যেতে পারছে না 1 লাখ টনের বেশি পণ্য বোঝাই 35টি লাইটার জাহাজ। এছাড়া খালি পড়ে আছে বিডব্লিউটিসিসি থেকে সিরিয়াল নেয়া 60টি জাহাজ। এতে বড় জাহাজগুলোর প্রতিটির দিনপ্রতি $10 থেকে $15,000 ক্ষতির পাশাপাশি বাড়ছে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা। এদিকে ধর্মঘটে দ্বিতীয় দিনেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি জানান নৌযান শ্রমিকরা। 2 দিন পর্যন্ত এই কাজ অবরোধ হয়ে রয়েছে। আমাদের এখানে অন্তত 2000 শ্রমিকের কাজ নষ্ট হইতেছে। দ্রুত এটা ফয়সালা করে আমাদের কাজ চালু করার ব্যবস্থা করে দেন। যশোরেও অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী 3 শতাধিক জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের অন্যান্য কার্যক্রমও। এমন অবস্থায় বিপাকে পড়েছেন শত শত ট্রাক চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। আমাদের যে কোনো জায়গায় হামলা করে, যে কোনো ইস্যু, আমরা যে রাত নাই দিন নাই আমরা চলাচল করতে আমাদের কোনো নিরাপদ নাই। আমাদের জানের মালের কোনো নিরাপত্তা নাই। আমাদের ভাইদেরকে 7টা মার্ডার চাঁদপুরে খুন করা হয়েছে। আমরা এর সুস্থ তদন্ত, সুস্থ বিচার যত সময় না হচ্ছে তত সময় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরও। বন্ধ রয়েছে সকল প্রকার পণ্যবাহী জাহাজ চলাচল, পণ্য ওঠানামা সহ বন্দরের সকল কার্যক্রম। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ। কর্মবিরতি চলার কারণে ডেইলি লেবার যারা কাজ করে, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো কাজকর্ম নাই, তারা খুব বিপদে আছে। কোনো জাহাজ এখানে আসতেছে না, এখান থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না। এর জন্য আমাদের এজাদারদেরও অনেক ক্ষতি হচ্ছে। যত সময় পর্যন্ত আমাদের এই 4টা দাবির মধ্যে এর ফয়সালা না দিবে এত সময় পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। অন্যদিকে মোংলা বন্দরে আগে থেকে আসা 13টি জাহাজ থেকে ধীরগতিতে পণ্য খালাস কার্যক্রম চললেও নতুন করে বন্দরে আসছে না কোনো জাহাজ। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন নৌ শ্রমিকরা। কাজী মাহফুজ, এখন। 4 বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রপ্তানি। জানুয়ারিতে রায়ান নামের একটি জাহাজ আমিরাতে পাঠাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 2025 সালে আরও 4টি ফেরি, 2টি টাগবোট, অয়েল ট্যাঙ্কার সহ $7 মিলিয়ন 7টি জাহাজ রপ্তানি করবে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও ফেরি, কার্গোশিপ সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। হাজেরা শিউলির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৈশ্বিক মন্দা ও কোভিডের ধাক্কায় গেল কয়েক বছরে জাহাজ রফতানিতে ভাটা পড়ে। আগের দেয়া ক্রয়াদেশও ফিরিয়ে নেয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান। এতে চরম সংকটে পড়েন দেশীয় জাহাজ নির্মাতারা। ব্যাংকের দায় দেনা ও লোকসানে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তবে আবারও ফিরছে সুদিন। বিশ্ব অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা। সেই সঙ্গে কার্বন মুক্ত নিরাপদ নৌ চলাচলের জন্য পুরানো সব জাহাজ স্ক্র্যাপ করতে হচ্ছে জাহাজ মালিকদের। তাই বেড়েছে নতুন জাহাজের চাহিদা। দীর্ঘ 4 বছর পর আবার রফতানি শুরু করেছে শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর সঙ্গে গেল বছর $7 মিলিয়ন মূল্যের 8টি জাহাজ রফতানির চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। ইতোমধ্যে রায়ান নামের একটি জাহাজ প্রস্তুত। রফতানি হবে জানুয়ারিতে। 4টি ল্যান্ডিং ক্রাফট, 2টি টাগবোট ও 2টি অয়েল ট্যাঙ্কার 2025 সালের মধ্যে রফতানি করা হবে। মান ভালো ও দাম সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশি জাহাজের প্রতি ঝুঁকছে বিদেশি জাহাজের ক্রেতারা। ইউরোপ, মিডল ইস্ট এবং অন্যান্য দেশে আমরা বিজনেস সিকিং করতেছি, চেষ্টা করতেছি এবং আমরা আশা করি আমরা পাবো। বিকজ একটা জিনিস আমি বলি, সেটা হলো by far we are the most economic destination for glass vessels. ইতোমধ্যে ফেরি, কার্গোশিপ সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেলে $1 বিলিয়ন রফতানি আয় সম্ভব বলে মনে করেন ওয়েস্টার্ন মেরিনের এই শীর্ষ কর্মকর্তা। হাই ইন্টারেস্ট রেটে আমরা অন্য কারোর সাথে কম্পিট করা খুব ডিফিকাল্ট। আমরা
চাবো সরকারের কাছে যে 4.5% যে লোনটার কথা ওনারা বিবেচনা করেছে এবং একটা ফান্ড ক্রিয়েটও করেছিল, ওইটা যেন ইমপ্লিমেন্টেশন করে আর কি। সাগর দূষণমুক্ত রাখতে আগামীতে চলবে না কোনো কার্বন নিঃসরণকারী জাহাজ। কয়েক বছরেই স্ক্র্যাপ হবে 15,000-এর মতো জাহাজ। তাই বাংলাদেশি জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন নাবিকরা। এতে শুধু রফতানি আয় নয়, বিপুল সংখ্যক দক্ষ কর্মীও রফতানি সম্ভব হবে। এই শিল্পে দুটো কাজ করে, একটা কাজ হলো ফরেন কারেন্সি আর্ন করে, এই শিল্পে কিন্তু আবার আপনার টেকনোক্রেট বিল্ড আপ করে। যারা এই শিপ বিল্ডিংয়ের সাথে জড়িত এই ধরনের একটা বিরাট বড় একটা টেকনোলজিক্যাল গ্রুপকে ওরা বিল্ড আপ করে। এই গ্রুপগুলি দেখেন আবার রি-এক্সপোর্ট হয় কোথায়? সিঙ্গাপুরে আপনারা দেখেন 75% আমাদের যারা শিপ বিল্ডিং ওয়ার্কার সব কিন্তু এই ওয়েস্টার্ন মেরিন এবং বাংলাদেশের শিপ বিল্ডিং থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। 2008 সাল থেকে বাংলাদেশ মোট 44টি জাহাজ রফতানি করেছে। এর মধ্যে এককভাবে 33টি জাহাজ রফতানি করেছে ওয়েস্টার্ন মেরিন। বিপরীতে রফতানি আয় হয়েছে $100 মিলিয়ন। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। ভ্রাম্যমাণ লাইব্রেরির চালু রাখা এবং প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মচারীরা ভবনের সামনে গণ অনশন করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক। সকালে বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের সামনে অনশন কর্মসূচিতে কর্মচারীরা বলেন, গুটি কয়েক কর্মকর্তার কারসাজিতে বন্ধ হচ্ছে 2 যুগের বেশি সময় ধরে চলা লাইব্রেরির কার্যক্রম। আর্থিক সক্ষমতা থাকার পরেও কেন পাঠক তৈরির এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তারা। এ সময় অনশনস্থলে আসেন ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রমের পরিচালক। জানান, প্রথম দফায় 2020 থেকে 2022 সাল এবং দ্বিতীয় দফায় 2023 থেকে 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয় কিছু না জানানোয় বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রকল্প। গুটি কয়েক কর্মকর্তার যে গোড়ামিতে এই কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ অনশন করতে যাচ্ছি। এদের অপসারণ করলে তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রটাকে সংস্কার আমরা করতে পারবো। কর্মীদের আশ্বস্ত করছি না, আমরা এটা জনগণকেও বলতে চাই আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। যত স্বল্প সময়ের মধ্যে সম্ভব এটা আমরা চালু করার জন্য সরকারের সঙ্গে চেষ্টা করব। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অগ্রাধিকার ভিত্তিতে দেশের বাইরে চিকিৎসা করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিয়ে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন সানি মৃধা। 2 দিন ধরে আমি অজ্ঞান ছিলাম, আমার কোনো হোশ ছিল না। পরে গিয়ে আমার অপারেশন করার পরে তারপর গিয়ে আমার হোশ আসে। আমার 5 জন গুলি খায় মারা গেলেন, তবুও আমরা এগিয়ে যাচ্ছিলাম। পরে আমার বাম পাশে এসে একটা গুলি লাগলো। আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাব না। এভাবেই জুলাই আগস্টে আওয়ামী লীগের বর্বরচিত হামলার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আন্দোলনে অংশ নেয়া আহতরা। এদের মধ্যে কেউ হাত পা, আবার কেউ হারিয়েছেন চোখ। হাসিনা এই দেশে কোন দিন পারা না দিতে পারে, ওরে এই দেশে তেনে না শাস্তি দেওয়ার কাম ফাঁসি দিব। শনিবার সকালে পল্টনে জুলাই আন্দোলনে আহতদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা দক্ষিণ মহানগরী জামাত ইসলাম। আহতরা বলেন, পঙ্গুত্ব বরণ করলেও নেই কোনো অনুশোচনা বা আফসোস। তাদের কণ্ঠে নতুন বাংলাদেশ পাওয়ার তৃপ্তি। একটি পা দিয়েছি, লাগলে আরো একটি পা দেব, চোখ দেব, মাথা দেব, কিন্তু ভারতের তাবেদার দুশ্মন স্বৈরাচারকে কোনোদিন বাংলার জমিনে পুনর্বাসন করতে দেব না ইনশাআল্লাহ। হাজার হাজার লোক গুলি করে মেলে ফেলেছে, আহত করছে, ঠ্যাং নাই, পাও নাই, চোখ নাই, ঢাকা মেডিকেল সব অন্ধরা অন্ধ, কালো চশমা। আহতদের অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাই অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। ফেসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না।
অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের হামলায় অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অনেক পরিবারই এখন বিপাকে। এমন পরিবারের পাশে থাকার কথা জানালেন জামাতের আমির। একই সাথে দেশে আর যেন স্বৈরাচার ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকারও পরামর্শ দেন তিনি। যদি আমাদের আহত বঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলোতে পাঠানো হয়, সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয়, আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে নিপীড়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। সানি মৃধা, এখন, ঢাকা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য শেষ হয়েছে। শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পূর্ণ হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকর্তা। গেরুয়া চাদরে ঢেকে রাখা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ। পরিবারের সদস্য আর সর্বদলীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে বর্ষিয়ান এই নেতার শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম অহিন্দু প্রধানমন্ত্রীকে। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে আনার আগে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশরণ কর ও কন্যা দামান সিং। রাজনৈতিক ক্ষেত্র সে জুড়ে এর আগে শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে বিদায়ী যাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মী, সমর্থকরা। মরদেহ নেওয়া হয় দিল্লির নিগমবোধ ঘাটে। দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, স্থানীয় সময় 12টার কিছু পরে মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মনমোহন সিংয়ের শেষকৃত্যে যোগ দিতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে। তবে প্রয়াত এই নেতার মৃত্যুতেও মন কষাকষি চলছে কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে। এর আগে কংগ্রেস নেতারা দাবি করেন মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে যে মেমোরিয়াল বানানো হবে সেখানেই তার শেষকৃত্য আয়োজন করা উচিত। শেষ পর্যন্ত সেটি না হলেও মনমোহন সিংয়ের স্মৃতিফলক নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিতে সম্মত হয়েছে কেন্দ্র সরকার। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। বর্বর অভিযানের পর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এভাবে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা মানে হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিজ মন্তব্য করে বলেছেন, পশ্চিমাদের দ্বারাই সংঘটিত হচ্ছে গাজায় গণহত্যা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। কোনো মতে সচল থাকা উত্তর গাজার শেষ হাসপাতাল কামাল আদওয়ানে বর্বর হামলা চালিয়েও থামল না ইসরায়েলি বাহিনী। হাসপাতালটিতে ন্যাক্কারজনক হামলার পর আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়েছে নেতানিয়াহুর আগ্রাসী সেনারা। শুক্রবার ইসরায়েলি আগ্রাসনে কামাল আদওয়ান হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার এক করুণ দিনের মুখোমুখি গাজাবাসী। এভাবে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা মানে হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া হামাসকে নির্মূলের নামে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের উপর প্রতিদিন চালানো আগ্রাসনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নিরীহ ও বাস্তুচ্যুত গাজাবাসীর। The situation in Gaza Strip has been catastrophic and is moving from bad to worse. Civilians have been paying heavy the cost due to the hostilities and the fighting. They are entrapped in a closed loop of displacement. تعرضت لجريمة إعدام لكل أسرتي، أطفالي، زوجتي، يعني كنا قاعدين في البيت
এত কিছুর পরও ইসরায়েলি বাহিনী বলছে হাসপাতালটিকে হামাস একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহার করায় হামলা চালিয়েছে তারা। এমনকি সাধারণ রোগী ও আহতদের হাসপাতালটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও বলছে ইসরায়েলি বাহিনী। তবে এসব দাবি অস্বীকার করছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক টেলিগ্রাম বার্তায় সংগঠনটি দাবি করছে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয় প্রশ্রয়ে গাজায় এভাবেই দিনের পর দিন যুদ্ধাপরাধ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা স্পষ্টতই একটি যুদ্ধ অপরাধ। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলটির মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিস। পশ্চিমাদের দ্বারা গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আর এটিকে গণহত্যার ইতিহাসে সবচেয়ে অন্ধকার সময় বলেও উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই প্রতিবেদক। এমনকি তুলে ধরেছেন নির্মম নির্যাতনের কথাও। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 45,500 ফিলিস্তিনির প্রাণ গেছে। এমনকি ওষুধ ও খাদ্য সংকট চরম পর্যায়ে পৌঁছানোই অনেক শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলেও তথ্য দিয়েছে জাতিসংঘ। এই অবস্থায় অতি দ্রুত মানবিক সহায়তা প্রবাহ চালুর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনে থাকা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া 5,000 পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার সোলাং নালায় ঘটেছে এই ঘটনা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার ভোরবেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলং নালা এলাকায় মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায় প্রায় 1,000 গাড়ি ও বেশ কয়েকটি বাস। মূলত অতিরিক্ত ঠান্ডার কারণে এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সেসব গাড়ি বাস থেকে 5,000 পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে। গেল বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে হিমাচলের বিভিন্ন অংশে। এরই মধ্যে রাজধানী সিমলা সহ 6 জেলায় ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে। এই জেলাগুলো হলো লাউর, স্পিতি, চাম্বা, কাঙ্গড়া, কুল্লু এবং কিন্নাউর। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বললেন ফখরুল। হাসিনার পতন হলেও চলবে ভোটের লড়াই বলছে বিভিন্ন রাজনৈতিক দল। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। বিচার সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা। গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার 1 বছরের মধ্যেই বললেন চিফ প্রসিকিউটর। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বললেন আইজিপি। খুন ছিনতাই কমাতে জোরে সোরে চেষ্টার দাবি। এবং অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বন্দরে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। চট্টগ্রামের বহিনঙ্গরে খালাসের অপেক্ষায় 7টি জাহাজ। এই ছিল এখন বিকেলে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।